নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রিয়াঙ্কা গান্ধী বাডরা লোকসভায় গিয়ে বক্তৃতাও করেছেন এবং তিনি যে ব্যাগ তার কাঁধে ছিল তাতে লেখা ছিল প্যালেস্টাইন, একটা তরমুজের ছবি ছিল। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্টাইনের প্রতীক হচ্ছে এই তরমুজ। এখন প্রশ্ন হলো, প্রিয়াঙ্কা গান্ধী কেন এই রকম একটা ব্যাগ নিয়ে গেলেন? তিনি জানতেন এটা নিয়ে বিতর্ক হবে, কিন্তু তিনি সচেতনভাবে এটা করেছেন। দেখুন, গাজায় যে ঘটনা ঘটছে সেটা হৃদয় বিদারক। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাতে উদ্বিগ্ন হবেন, কিন্তু আমাদের সকল সেকুলার রাজনৈতিক দলগুলো 2023 সালের 7ই অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যালীলা চালিয়েছিল, ইসরায়েলিদের পণবন্দি করেছিল, তার নিন্দা করতে কিন্তু তাদেরকে দেখি না। ওই করতে হয় বলে করেন, চাঁদ সওদাগর যেভাবে মনসা পুজো করেছিলেন ঠিক সেইভাবে। কিন্তু গাজায় বিভৎসতা নিয়ে তারা সরব। প্রিয়াঙ্কা গান্ধী প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরছেন। তার নিজের লোকসভা কেন্দ্র ওয়েনারে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা 50% বেশি। এটা কি তাদের প্রতি বার্তা দিলেন, নাকি ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুদের আবেগকে শুষ্ক করে দিলেন যে তারাই মানে কংগ্রেসই হচ্ছে সংখ্যালঘুদের মাসিহা? 2014 সালে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর একে অ্যান্টনি কমিটি একটা রিপোর্ট পেশ করেছিল। তাতে বলা হয়েছিল কংগ্রেসের অত্যধিক মুসলিম প্রীতি কংগ্রেসের বিপর্যয়ের কারণ। তার থেকেও কিন্তু তারা শিক্ষা নেয়নি। আচ্ছা, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ তারা প্যালেস্টাইনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছে, কিন্তু কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছে? ইসরায়েলের বিরুদ্ধে লড়াই কারা করেছে? প্যালেস্টাইন করেছে, হামাস করেছে, হেজবুল্লাহ করেছে, হুতি করেছে। এরা হচ্ছে অ্যাক্সিস অফ ইভিল, ইরানের অ্যাক্সিস অফ ইভিল। এদেরকে সামনে রেখে ইরান ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধ ছাড়া। ইয়াহিয়া সিনহার খান ইউনুসের কসাই খুন হয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। কই প্রতিবাদ তো দেখিনি। সে সম্পর্কে তো ইসরায়েলি বাহিনীকে কনগ্রাচুলেট করতে দেখিনি কাউকে। প্রিয়াঙ্কা, রাহুল, মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ, অখিলেশ, কাউকে তো দেখিনি। যেভাবে নাসার আল্লাহ, হিজবুল্লাহর প্রধান, অ্যাক্সিস অফ ইভিলের মাথা, যেভাবে মধ্যপ্রাচ্যে অশান্তির বীজ বপন করেছিল, ইসরায়েলকে খণ্ড বিখণ্ড করার উদ্যোগ নিয়েছিল, কই সে যখন ইসরায়েলি হামলায় নিহত হলো তখন কি ইসরায়েল বাহিনীকে কনগ্রাচুলেট করে কেউ কোনো কথা বলেছে? শুনুন, প্যালেস্টাইনের স্বাধীন সার্বভৌম অস্তিত্ব ভারত সরকারের দীর্ঘদিনের ঘোষিত অবস্থান। ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটো রাষ্ট্রই থাকবে। কিন্তু হামাস, হেজবুল্লাহ, হুতি এরা হচ্ছে রাডিকাল ইসলাম। এরা যেভাবে ইসরায়েলকে নিশানা করছে, ইসরায়েল নিজের বাঁচার তাগিদে, নিজের নাগরিকদের রক্ষা করার তাগিদে এদেরকে ধ্বংস করতে চায়। এর মধ্যে কোনো অসুবিধা আছে? আর অর্গানাইজেশন অফ ইসলামিক নেশন, ইসলামিক কান্ট্রি, তারা বিভিন্ন মঞ্চে কাশ্মীর এবং প্যালেস্টাইনকে এক বন্ধনীতে রাখেন। প্যালেস্টাইনের মানুষের প্রতি, তাদের দাবির প্রতি আমরা তখনই পূর্ণ সমর্থন দেব যখন কাশ্মীরকে প্যালেস্টাইনের সঙ্গে এক বন্ধনীতে রাখা থেকে তারা বিরত হবেন। কাশ্মীরের সমস্যা চিরকালের জন্য সমাধান হয়ে গেছে। এখন শুধু বাকি পাক অধিকৃত কাশ্মীরের ভারত ভক্তি। তাই প্যালেস্টাইন এবং কাশ্মীরকে এক বন্ধনীতে রেখে আন্তর্জাতিক মঞ্চে যারা বক্তব্য রাখেন তাদেরকে বলি, এই উদ্যোগ থেকে যতক্ষণ পর্যন্ত না আপনারা সরে আসবেন, সাধারণ ভারতবাসী প্যালেস্টাইন কজে নিজেকে আন্দোলিত করবেন না। কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে, এটা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ।
পাক হানাদাররা নেহেরুজির বুলে কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে, সেই অংশ ভারতের সঙ্গে যুক্ত হবে। আসলে তোষণের ব্যাগ বয়ে নিয়ে বেড়ানো কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের নেতাদের একটা ধর্ম হয়ে গেছে, যেটা নিয়ে বিজেপি কটাক্ষ করেছে। এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ আমি বার্তা দিচ্ছি ধর্মীয় সংখ্যালঘুদের, দেখো প্যালেস্টাইনের মানুষের এই লড়াই, গাজার এই মানবিক দুর্দশা, আমরা আন্দোলিত হচ্ছি, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করছি। ফওয়াদ চৌধুরী পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী প্রিয়াঙ্কাকে সমর্থন করেছেন। অর্থাৎ এই যে ইকোসিস্টেম যারা পাকিস্তানে সক্রিয়, যারা সেই ইকোসিস্টেমের শরিক কিন্তু কংগ্রেস। এর থেকে সেটাই তো প্রমাণিত হয়। আর আমাদের বাংলায় একজন নতুন আয়াতুল্লাহ হয়েছেন, মাঝে মধ্যেই তিনি নিদান দেন, ঘোষণা করেন, কখনো বলেন যে এই রাজ্যে আমরা 33%, দেশে আমরা 17%, কিন্তু আমরা সংখ্যালঘু ভাবি না, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর থেকে সংখ্যাগুরু হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তারপরে চাপের মুখে পড়ে বলেন যে তিনি সেকুলার এবং সেকুলার হিসাবেই জীবনের শেষ দিন পর্যন্ত থাকবেন, যদিও তৃণমূল কংগ্রেস কলকাতার মহানাগরিকের এইসব বক্তব্যকে সমর্থন করেনি। এর আগেও তিনি বলেছিলেন এমন একটা দিন আসবে যখন উর্দুভাষী মানুষের সংখ্যা এই রাজ্যে বেশি হবে, ইত্যাদি ইত্যাদি বলেছিলেন। আসলে এগুলো হচ্ছে মেরুকরণের প্রচেষ্টা, সংখ্যালঘুদের মাসিহা সাজার একটা উদ্যোগ। সেটা কখনো প্রিয়াঙ্কা গান্ধী করেন, কখনো রাহুল গান্ধী করেন, কখনো অখিলেশ করেন, কখনো ফিরহাদ হাকিম করেন, কখনো INDIA জোটের অন্য নেতারা করেন। অর্থাৎ তোষণের ব্যাগ তারা সর্বত্র বয়ে নিয়ে বেড়ান, কারণ ওই ভোট ব্যাংকে সন্তুষ্ট করাই হচ্ছে তাদের নির্বাচনী সাফল্যের চাবিকাঠি। নির্বাচনী সাফল্য তারা পাবেন কিনা সেটা নির্ভর করে তারা কিভাবে তোষণের ব্যাগটাকে বয়ে নিয়ে যেতে পারবে। তাই সংসদে প্রিয়াঙ্কা গান্ধী আর আমাদের কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম সবাই তোষণের ব্যাগ নিয়ে চলছেন। যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন প্রিয়াঙ্কা বা ফিরহাদ হাকিম বা অখিলেশ, তাদের আসল লক্ষ্য সংখ্যালঘুদের মান উন্নয়ন করা নয়। তাদের আসল উদ্দেশ্য সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে নিজ নিজ দলের রাজনৈতিক স্বার্থকে সুরক্ষিত রাখা। আমি অবাক হয়ে যাই, গাজায় মানবতার এই বিপর্যয় আমাদের নাড়া দেয় না? নাড়া দেয়, তো খুবই নাড়া দেয়। কিন্তু সূত্রপাত তো হামাস করেছিল ইসরায়েলে। আপনার ঘরের চৌকাঠ পেরোলেই যদি শত্রু থাকে, সে যদি আপনার ঘরের চৌকাঠ ডিঙিয়ে আপনার ঘরে এসে হামলা চালায়, আপনি কি করবেন? তাদেরকে শেষ করবেন না? নিকেশ করবেন না? আপনার নিজের পরিবারের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে ইসরায়েল তাই করেছে। দেখবেন একটা সমীক্ষা আমি দেখছিলাম, সেই সমীক্ষায় বলছে যে ইসরায়েল তাদের এই ভূমিকা, প্রিয়াঙ্কা গান্ধী নিন্দা করুক বা নাই করুন, সাধারণ ভারতবাসী কিন্তু ইসরায়েলের এই ভূমিকাকে সমর্থন করে এবং ইসরায়েলের জনপ্রিয়তা বাড়ছে। বহুদিন ধরে ইসরায়েল আমাদের মিত্র হিসাবে আছে। কার্গিল যুদ্ধে ওই হাই অ্যালটিটিউডে যখন লড়াই হচ্ছে, তখন ভারতীয় বায়ুসেনাকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী, যার সুফল ভারতীয় বিমান বাহিনী কার্গিল যুদ্ধে পেয়েছিল। এরকম অনেক ঘটনা আছে, বারে বারে সেটা প্রমাণিত হয়েছে যে ইসরায়েল ভারতের পরম মিত্র। এই ইসরায়েলের অস্তিত্ব নিয়ে যখন ভোটাভুটি হয়, নেহেরু কিন্তু ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন জানায়নি। স্বয়ং আইনস্টাইন পর্যন্ত নেহেরুকে চিঠি লিখেছিলেন, কিন্তু নেহেরু তার আবেদনকেও প্রত্যাখ্যান করেছিলেন। ইতিহাসে সব নথি রয়েছে। যাই হোক, তোষণের ব্যাগ যারা বয়ে নিয়ে বেড়ান, তারা তাদের নির্বাচনী স্বার্থ কতটা সুরক্ষিত রাখতে পারবেন এই ধরনের পদক্ষেপে, সেটা সময় বলবে। কিন্তু কংগ্রেস একটা জিনিস
মনে রাখলে ভালো করবে যে 2014 তারা পেয়েছিল 44টা, 2019-এ 52, 2024-এ 99। তিনটে নির্বাচনে তাদের প্রাপ্ত মোট আসন সংখ্যা 2024-এ বিজেপি যা পেয়েছে তার থেকে কম। আর এবারে কংগ্রেসের এই যে 99টা আসন প্রাপ্তি, তার মূলে আছে জোট রাজনীতি। শরিকদের ঘাড়ে চেপে কংগ্রেস অনেক জায়গায় ভালো ফল করেছে, কিন্তু যেখানে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের পারফরমেন্স অত্যন্ত খারাপ। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। অমিতাভ দা, সংসদে প্রিয়াঙ্কা গান্ধী গিয়েছিলেন সোমবার দিন, সেখানে তিনি একটা ব্যাগ নিয়েছিলেন, তাতে প্যালেস্টাইন লেখা ছিল এবং ইসরায়েল প্যালেস্টাইনের সংঘাতের যে প্রতীক তরমুজের চিহ্ন ছিল। তো এটা বিজেপি বলছে তোষণের ব্যাগ। ঠিক আছে, বিজেপি তাদের ন্যারেটিভ দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এই যে হামাস 7ই অক্টোবর 2023 ইসরায়েলে যে হামলাটা করেছিল, তার প্রতিশোধ নিতে ইসরায়েল এটা করছে, কিন্তু হামাসের ঘটনাকে নিন্দা কংগ্রেস করছে না, বাম করছে না, ইন্ডিয়া ব্লকের লোকজন করছে না। এই দ্বিচারিতা কেন? সেজন্যই কি তোষণের ব্যাগ? এটা একটু অন্যভাবে আমরা একটু দেখি। এটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী সবে জিতে এসছেন। তিনি ওয়েনার থেকে জিতেছেন কেরালার। সেখানকার যদি ভোটারের আপনি কনস্টিটিউশনটা দেখেন, ভোটার কত কি পার্সেন্ট আছে, ওখানে মুসলিম ভোটার প্রায় 50%, 50%, 50% মুসলমান, আর 10 থেকে 12% বোধহয় খ্রিস্টান রয়েছে। মানে 62+ কিছু বুদ্ধিস্ট আদার্সও রয়েছে। তাহলে মাইনরিটি ওখানে মেজরিটি ওনার। তো উনি ওয়েনার থেকে জিতে এসছেন বিপুল ভোটের ব্যবধানে, পার্লামেন্টে জিতেছেন। তার দায়বদ্ধতা আছে, যেমন তার ব্যক্তি দায়বদ্ধতা আছে, তেমনি তার দলের দায়বদ্ধতা আছে। ভারতবর্ষে শুধু নয়, এখন ভারতবর্ষের সাথে আমাদের পাশের প্রতিবেশী রাষ্ট্রেও বাংলার একেবারে লাগোয়া একটা কম্পারেটিভ কমিউনালিজম চলছে। কম্পারেটিভ কমিউনালিজম আজকে যারা, যেমন বাংলাদেশে মনে করা হচ্ছে যে সমস্ত হিন্দুকে মেরে তাড়িয়ে দিলে বোধহয় বাংলাদেশ উন্নতি করবে, ভারতবর্ষে তার চিত্রটা কোনো পরিবর্তিত নেই। তাহলে মাইনরিটি ভোট ব্যাংকের উপরে, মেজরিটি ভোট ব্যাংকের উপরে এখন রাজনীতি। রাজনীতির যদি বেসিক সংজ্ঞাটাকেও দেখার চেষ্টা করেন, যে দেখে যে রাজনীতি কেন, ওয়াই পলিটিক্স, পলিটিক্স কাকে বলে, সেখানে ধর্মকে ব্যবহার করার তো জায়গা নেই। কিন্তু ধর্মকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক দলেরা ক্ষমতায় আসছে, তারা শুধু ধর্মকে অস্বীকার করছে তা নয়, তারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে। সেখানে বিরোধী শাসক সবই তো একই, গত বেশ 1 দশক ধরে একই ব্যাপার চলে আসছে ভারতবর্ষে। বাংলায়ও তাই, পশ্চিমবাংলাতেও তাই। দায়বদ্ধতা তো তার ভোটারের প্রতি, দেশের প্রতি নেই, সমাজের প্রতি। সচেতন ভাবেই বার্তাটা দিয়েছেন, এক নিজের কেন্দ্রের ভোটারদের আর সারা ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুদের। শুধু প্রিয়াঙ্কা না, ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে পৃথিবীর সমগ্র জায়গায় যেখানে গণতন্ত্র আছে, সেখানে যে কোনো রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দল যে পদক্ষেপ গ্রহণ করে, সে খালি ভোটের দিকে নজর দিয়েই গ্রহণ করে। একটা ছোট্ট প্রশ্ন, বাংলায় একজন নতুন আয়াতুল্লাহর আবির্ভাব হয়েছে। তিনি কখনো কখনো বলছেন এখানে আমরা 33, ভারতে 17, আমরা সংখ্যাগুরুর থেকে সংখ্যাগুরু হব। যদিও তৃণমূল তার এই কথাটাকে সম্পূর্ণভাবে নাকচ করেছে, বলেছে দল এটা সমর্থন করে না। আপনার কি মনে হয় বাংলার এই নতুন আয়াতুল্লাহ কিছু না বুঝে এটা করেছেন? না, সচেতন ভাবেই করেছে, খুবই সচেতন ভাবে করেছে। এবং ওখানে একটা ঘরোয়া মিটিং হচ্ছিল, এটা সেখান থেকে পুরো তার কথাবার্তা ক্লিপিং করে সঙ্গে সঙ্গে বিরোধীকে পাঠিয়ে দিয়েছে। ওনারাই পাঠিয়েছেন কিনা কে জানে। এই যে যত ফ্যানিং হবে, মানে একটা দল সংখ্যালঘুদের উস্কবে, একটা লোক সংখ্যাগুরুদের উস্কবে।
তাহলে এই উস্কানোটা চলতে থাকলে তাদের ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে। এটাই তো রাজনীতি হচ্ছে। গভর্নেন্স পশ্চিমবাংলায় যদি থাকে, দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ প্রশাসন, সেটা পশ্চিমবাংলার মানুষ পাচ্ছেন কিনা, আপনি তো পশ্চিমবাংলার অধিবাসী, আপনিও জানেন আমিও জানি, এবং তার সঠিক বিরোধিতা হচ্ছে কিনা, পার্লামেন্টারি অপোজিশন তার সঠিক বিরোধিতা, বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দল আছে কিনা, এগুলোর তো আর প্রয়োজন নেই। প্রয়োজনটা এখন হচ্ছে সংখ্যালঘুদের ভোট নিয়ে একটা রাজনৈতিক দল, সংখ্যালঘুদের ভোট নিয়ে আরেকটা রাজনৈতিক দল। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী কি দোষ করলো? থ্যাংক ইউ অমিতাভ দা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.